ঠাকুরানীকে কি না বলিয়াছেন শুনিয়া কুন্দ ঠাকুরানী দেশত্যাগী হইয়াছেন। অপরাধ সকলই আমারই, তোমার অপরাধ কিছু নাই। আমি যথার্থ তোমার বিশ্বাস ভঙ্গ করিয়াছি, যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দ নন্দিনীতে। দয়া করে যাহা তোমার মনে থাকে থাক, আমার কাছে আর বলিও না। তোমার প্রতি কথার আমার বুকে শেল বিঁধিতেছে। এখন আমি দেশত্যাগ করিয়া চলিলাম। যদি কুন্দ নন্দিনীকে ভুলিতে পারি তবে আবার ফিরিয়া আসিব, নচেত তোমার সঙ্গে এই সাক্ষাৎ। ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস বৃষবৃক্ষর 11 পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই কুন্দ নন্দিনী হীরার গৃহে আশ্রয় গ্রহণ করে। এখানে বলে রাখি, এই কুন্দকে এবং কেনই বা সে হীরার গৃহে আশ্রয় গ্রহণ করল তা জানার জন্য আগের পর্বটি আপনাকে শুনতে হবে। তো সকলে যখন এই কুন্দ নন্দিনীর খোঁজে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখন হীরা কিন্তু কাউকে কিচ্ছুটি বলে না যে এই হীরার কাছেই কুন্দ নন্দিনী আছে। কুন্দ নন্দিনীকে সে সারাদিন ঘরের মধ্যে বন্ধ করে রাখে, লুকিয়ে রাখে। তাছাড়া দেবেন্দ্রনাথও অর্থের লোভ দেখিয়ে হীরার কাছ থেকে কুন্দ নন্দিনীকে পেতে চেয়েছিল, কিন্তু মত দেয়নি হীরা। এবারে প্রশ্ন হলো, এই হীরা কুন্দ নন্দিনীকে নিয়ে কি করবে? হীরা করছে একটা ভালো পরিকল্পনা, যাতে করে সেই লাভবান হয়। কাজেই এই কাহিনীতে বোঝাই যাচ্ছে হীরার চরিত্র কোন দিকে মন নেবে। চলুন তাহলে শোনা যাক যে হীরা কি পরিকল্পনা করতে চলেছে। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। হীরা খুব ভালো করেই জানিত কুন্দ নন্দিনী তাহার কাছে খুব অনায়াসে বশ হইবে, কিন্তু সূর্যমুখী নগেন্দ্রের 2 চোখের বিষ না হলে তো কিছুতেই কিছু হইবে না। কাজেই গোড়ার কাজ সেই। হীরা এখনই তাহাদের অভিন্ন হৃদয় ভিন্ন করিবার চেষ্টায় রহিল। একদিন প্রভাত হইলে পাপী হীরা মুনির বাড়ি আসিয়াই গৃহকার্যে প্রবৃত্ত হইল। কৌশল্যা নামে আরেকজন পরিচারিকা দত্তগৃহে কাজ করিত, এবং হীরা প্রধানা ছিল বলিয়াই প্রভুপত্নীর প্রিয় ছিল, আর তাহাতে সকলে হিংসা করিত। হীরা তখন তাহাকে বলিল, ও কুশি দিদি, আজ আমার গা কেমন কেমন করিতেছে, তুই আমার কাজগুলো কর না। কৌশল্যা হীরাকে ভয় করিত, অগত্যা স্বীকৃত হইয়া বলিল, তা করিব বই কি, সকলেরই তো ভাই শরীরের ভালো মন্দ আছে, তা এক মুনিবের চাকর করিব না। হীরার ইচ্ছা ছিল যে কৌশল্যা যাই উত্তর দিক না কেন তাহাতে ছল করিয়া কলহ করিবে। অতএব তখন মস্তক হেলাইয়া তর্জন গর্জন করিয়া কহিল হীরা, কি লা কুশি, তোর যে বড় আস্পর্ধা দেখিতে পাই, তুই গালি দিস? কৌশল্যা তখন চমকাইয়া বলিল, মরি, আমি কখন গালি দিলুম? হীরা তখন বলিল, মরল, আবার বলে কখন গালি দিলাম? কেন, শরীরের ভালো মন্দ কিলা, আমি মরতে বসেছি নাকি? আমাকে শরীরের ভালো মন্দ দেখবেন তিনিই দেখবেন, তোর শরীরের ভালো মন্দ হোক। কৌশল্যা তখন বলিল, হোক, তা কেন রাগিস কেন তুই? মরিতে তো হবেই একদিন, জম তো আর তোকেও ভুলবে না আর আমাকেও ভুলবে না। হীরা তখন বলিল, তোমাকে যেন কখনোই না বলে, তুমি যেন হিংসাতেই মরো শিগগির, অল্পেতেই যাও, নিপাতেই যাও, তুমি যেন 2টি চোখের মাথা খাও। কৌশল্যা আর সহ্য করিতে পারিল না, তখন সেও আরম্ভ করিল, তুমি 2টি চোখের মাথা খাও কে, তুমি নিপাতে চাও?
তোমায় যেন জম কখনো না বলে, পোড়ার মুখী, আবাগি, শতেক তো খোয়ালি। হীরার অপেক্ষা কোন্দলে পটু যে কৌশল্যা, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং হীরা পাটকেলটি খাইল। হীরা তখন প্রভু পত্নীর নিকট নালিশ করিতে গেল। যাইবার সময়ে হীরার ক্রোধ লক্ষণ মুখে কিচ্ছুটি নাই, বরং অধর প্রান্তে একটু হাসি আছে। সেটাই তো স্বাভাবিক। হীরা সূর্যমুখীর নিকট যখন গিয়ে উপস্থিত হইল, তখন বিলক্ষণ ক্রোধ লক্ষণ তার পরিস্ফুটিত হল মুখে, এবং সে প্রথমেই স্ত্রীলোকের অস্ত্র ছাড়িল, অর্থাৎ কান্দিয়া ভাসাইল। সূর্যমুখী নালিশ বিচার করিলেন এবং দেখিলেন এতে হীরারই দোষ। তথাপি হীরার অনুরোধে কৌশল্যাকে কিঞ্চিত অনুযোগ করিলেন। হীরা তাহাতে সন্তুষ্ট হইল না, বরং বলিল, ও মাগিকে ছাড়াইয়া দাও, নহিলে আমি থাকিব না। সূর্যমুখী তখন হীরার প্রতি বিরক্ত হইলেন, বলিলেন, হিরে, তোর বড় আদর বাড়িয়াছে, তুই আগে দিলি গাল, সব দোষ তোর, আবার তোর কথাই ওকে ছাড়াইব? আমি অমন অন্যায় করিতে পারিব না। তোর চাইতে ইচ্ছা হয় যা, আমি থাকিতে বলি না। এখানে বলা দরকার হীরা ইহাই চাইয়াছিল। তখন আচ্ছা চললেন বলিয়া হীরা চোখে জলে মুখ ভাসাইতে ভাসাইতে বাবুর নিকট গিয়া উপস্থিত হইল। বাবু বৈঠকখানায় একাই ছিলেন, এখন একাই থাকিতেন। হীরা কান্দিতেছে দেখিয়া নগেন্দ্র তখন বলিলেন, কি রে হিরে, কাঁদিতেছিস কেন? হীরা তখন বলিল, বাবু, আমার মাহিনা পত্র হিসাব করিয়া দিতে হুকুম করুন। সে কি হয়েছে? আগে আমার জবাব হয়েছে, মা ঠাকুরানী আমাকে জবাব দিয়েছেন। কি করেছিস তুই? কুশি আমাকে গালি দিয়েছিল, আমি নালিশ করিয়েছিলাম, তিনি তার কথায় বিশ্বাস করিয়া আমাকে জবাব দিলেন। নগেন্দ্র তখন মাথা নাড়িয়া হাসিতে হাসিতে বলিলেন, না না, সে তো কাজের কথা নয় হিরে, আসল কথা কি বলতো? হীরা তখন বলিল, আগে আসল কথা আমি থাকিব না। কেন? বাবু, মা ঠাকুরানীর মুখখানা এখন বড় এলোমেলো হয়েছে, কারে কখন কি বলেন ঠিক নাই। নগেন্দ্র তখন ভূ কুঞ্চিত করিয়া তিরস্বরে বলিলেন, সে কি কথা? হীরা যাহা বলিতে আসিয়াছিল তাহা এইবার বলিল, সেই দিন কুন্দ ঠাকুরানীকে কি না বলিয়াছেন, শুনিয়া কুন্দ ঠাকুরানী দেশত্যাগী হইয়াছেন। আমাদেরও ভয়, পাছে সেরূপ কোনো কিছু না বলেন, আমরা তো তাহলে বাঁচিব না, তাই আগে ভাগিয়ে সরিতেছি। নগেন্দ্র তখন বলিলেন, সে কি কথা? ইহারই মধ্যে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইয়াছে এবং সে সকল কথা শুনিয়াছে। তাহাতেই সূর্যমুখী বলিল, তখন যে সে কথা ভাবি নাই, এখন ভাবিতেছি। নগেন্দ্র তাহা শুনিয়া বলিলেন, ভাবিলে না কেন? সূর্যমুখী বলিল, আমার মনের ভ্রান্তি জন্মিয়াছিল। ইহা বলিতে বলিতে সূর্যমুখী পতি প্রাণার সাথে নগেন্দ্রের চরণ প্রান্তে ভূতলে উপবেশন করিলেন এবং নগেন্দ্রের উভয় চরণ দুই হস্তে গ্রহণ করিয়া নয়ন জলে সিক্ত করিলেন। তখন মুখ তুলিয়া বলিলেন, প্রাণাধিক তুমি, কোনো কথা এ পাপ মনে লুকাইব না, আমার অপরাধ নিও না। নগেন্দ্র তখন বলিলেন, না থাক, তোমাকে আর কিছু বলিতে হইবে না। আমি জানি তুমি সন্দেহ করিয়াছ যে আমি কুন্দ নন্দিনীতে অনুরক্ত। সূর্যমুখী তখনই নগেন্দ্রের যুগল চরণে মুখ লুকাইয়া কান্দিতে লাগিলেন। কিছুক্ষণ পরই মুখ তুলিয়া আবার বলিলেন, কি বলিব তোমায়, আমি যে দুঃখ পাইয়াছি
তাহা কি তোমায় বলিতে পারি? মরিলে পাছে তোমার দুঃখ বাড়ে, এই জন্যে মরি নাই। নহিলে যখন জানিয়াছিলাম তখন মরিতে চাহিয়াছিলাম। মুখের মরা নহে, যেমন সকলে মরিতে চাহে তেমন মরাও নহে। আমি যথার্থ আন্তরিক অকপটে মরিতে চাইয়াছিলাম। আমার অপরাধ লইও না। নগেন্দ্রনাথ অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া শেষে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সূর্যমুখী, অপরাধ সকলই আমারই, তোমার অপরাধ কিছু নাই। আমি যথার্থ তোমার বিশ্বাস ভঙ্গ করিয়াছি। যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দ নন্দিনীতে কি বলিব আর? আমি যে যন্ত্রণা পাইয়াছি, যে যন্ত্রণা পাইতেছি, তাহা তোমাকে বলিব না। আমি তোমাকে যথার্থই তিরস্কার করিয়াছি, তুমি হইলে কখনো তা পারিতে না। সূর্যমুখী আর সহ্য করিতে পারিলেন না, জোর হাত করিয়া কাতর স্বরে বলিলেন, দয়া করে যাহা তোমার মনে থাকে থাক, আমার কাছে আর বলিও না। তোমার প্রতি কথার আমার বুকে শেল বিঁধিতেছে। আমার অদৃষ্টে যাহা ছিল তাহাই ঘটিয়াছে, আর শুনিতে চাহি না। এ সকল আমার অশ্রাব্য। না, তা নয় সূর্যমুখী, আরো শুনিতে হইবে। যদি কথা পারিলে তবে মনের কথা ব্যক্ত করিয়াই বলি, কেননা অনেক দিন হইতে বলি বলি করিতেছি। আমি এ সংসার ত্যাগ করিব, মরিব না, কিন্তু দেশান্তরে যাইব। বাড়ি ঘর সংসারে আর সুখ নাই, তোমাতে আমার আর সুখ নাই। আমি তোমার অযোগ্য স্বামী, আমি আর তোমার কাছে থাকিয়া তোমাকে ক্লেশ দিব না। কুন্দ নন্দিনীকে সন্ধান করিয়া আমি দেশ দেশান্তরে ফিরিব, তুমি এ গৃহে গৃহিণী হইয়াই থাকিবে। মনে মনে ভাবিও তুমি বিধবা, যাহার স্বামী এইরূপ তাহার বিধবা হওয়াই ভালো। এখন আমি দেশত্যাগ করিয়া চলিলাম। যদি কুন্দ নন্দিনীকে ভুলিতে পারি তবে আবার ফিরিয়া আসিব, নচেত তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই কথা শুনিয়া সূর্যমুখী কিবার বলিবেন। সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশিয়া তিনি কাঁদিয়া উঠিলেন। শিকারী যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যাকারী জীবের যন্ত্রণা দেখে, নগেন্দ্র তাহাই দেখিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, সেই তো মরিতে হইবে, তার আবার আজ আর কাল কিসের? সবই তো জগদীশ্বরের ইচ্ছা। আমিও তো মনে করিলে মরিতেই পারি, কিন্তু তাহাতে সূর্যমুখী কি বাঁচিবে? কিছুক্ষণ পরই সূর্যমুখী উঠিয়া বসিলেন, আবার স্বামীর পায়ে ধরিয়া বলিলেন, ওগো, আর এক ভিক্ষা। নগেন্দ্র তখন বলিতে বলিলেন, তখন সূর্যমুখী বলিল, মাত্র আর একটি মাস গৃহে থাকো। ইতিমধ্যে যদি কুন্দ নন্দিনীকে না পাওয়া যায় তবে তুমি দেশত্যাগ করিও, আমি মানা করিব না। নগেন্দ্র তখন মৌনভাবে বাহির হইয়া গেলেন। মনে মনে আরো 1 মাস থাকিবে স্বীকার করিলেন। সূর্যমুখীও তাহাই বুঝিলেন। সূর্যমুখী মনে মনে ভাবিতেছিলেন, আমার সর্বস্ব ধন তুমি, তোমার পায়ের কাঁটাটি তুলিবার জন্য আমি প্রাণ দিতে পারি। তুমি এই পাপী সূর্যমুখীর জন্য দেশত্যাগী হইবে? তুমি বড় না আমি বড়? এখানেই শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।